শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। আপনারা জানেন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে শুরু হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখে নিব আজ টপ ট্রেডে কারা রয়েছে, টপ গেনারে কারা রয়েছে, টপ লুজারে কারা রয়েছে। এছাড়া আপনাদের কাছে কিছু কোম্পানি তথ্য জানিয়ে রাখছি। মুন্নু ফেব্রিক্সের ইপিএস অপরিবর্তিত রয়েছে। ইস্টার্ন হাউজিং লিমিটেডের ইপিএস বেড়েছে। বার্জার পেইন্ট বাংলাদেশ এর ইপিএস বেড়েছে, তবে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কমেছে। অ্যাপেক্স ফুটওয়্যারের ইপিএস বেড়েছে। রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আর্নিং পার ইউনিট কমেছে। এবং সর্বশেষ যে খবরটি রয়েছে, ১৬ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা। আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। আমরা দেখেছি গতকাল সূচক এই চলতি বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান ছিল। আজ শেয়ার বাজার কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে। এক্ষেত্রে টপ ট্রেডে কারা রয়েছে সেটা দেখে নিচ্ছি। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং রয়েছে প্রথম অবস্থানে, 2,85,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। 8.29% বৃদ্ধি পেয়েছে এই পর্যন্ত। দ্বিতীয় অবস্থান রয়েছে ড্রাগন সোয়েটার, এটি 2,79,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড, যেটি আপনাদেরকে জানিয়েছি যে ইপিএস বেড়েছে, এই জন্য কোম্পানিটি 2.42% বৃদ্ধি পেয়েছে। 2,61,00,000 টাকার লেনদেন হয়েছে এই পর্যন্ত। মালিক স্পিনিং মিলস, এটি 0.76% দর হারিয়েছে, 1,54,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। পঞ্চম অবস্থান রয়েছে বেস্ট হোল্ডিংস, এটি 1,27,00,000 টাকার মতো লেনদেন হয়েছে এবং শতাংশের দিক থেকে 2.75% দর হারিয়েছে। আমরা দেখে নিলাম টপ ট্রেডে কারা ছিল। এখন আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। যেহেতু খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং 8% উপরে বৃদ্ধি পেয়েছে, এটিও হয়তো বা টপ গেনারে থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং টপ গেনের প্রথম অবস্থান রয়েছে, 8.29% বৃদ্ধি পেয়েছে। ইয়াকিন পলিমার রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5.41% বৃদ্ধি পেয়েছে। প্রাইম টেক্সটাইল, এটি 4.41% বৃদ্ধি পেয়েছে, তৃতীয় অবস্থান রয়েছে। জাহিন টেক্সটাইল চতুর্থ অবস্থানে রয়েছে, 4.35% বৃদ্ধি পেয়েছে। OAL, এই কোম্পানিটি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড 3.57% বৃদ্ধি পেয়েছে। এবং আমরা লেনদেনের দিক থেকে দেখতে পাচ্ছি শুধু খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বেশ ভালো লেনদেন হয়েছে এবং টপ গেনারে আজ টেক্সটাইল খাতের আধিপত্য রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আমরা দেখে নিলাম টপ গেনার কারা ছিল। এখন আমরা দেখে নেব টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ দিনের শুরুতে শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো দর হারিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এনসিসিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটি 4.08% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে আনলিমা ইয়ার্ন, 3.06% দর হারিয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে প্রাইম ফাইন্যান্স, এটি 2.38% দর হারিয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে মিথুন নিটিং, এটি 2.29% দর হারিয়েছে। এবং পঞ্চম অবস্থানে রয়েছে একটি মিউচুয়াল ফান্ড SEML-FB SLGF, এই মিউচুয়াল ফান্ডটি 2.22% দর হারিয়েছে। আমরা দেখলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড, গেনার, লুজার। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 232 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,699 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 172 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,239 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর STI সূচক, এটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে 3,798 পয়েন্টে। চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,258 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 6 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 329 পয়েন্ট কমে অবস্থান করছে 76,190 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট কমে অবস্থান করছে 1,352 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি ব্যাংকের আমানত, সুদের হার এবং ক্রেডিট কার্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমানতের বিপরীতে ব্যাংকগুলো বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে। সঞ্চয়ী হিসাবে 50,000 টাকার নিচে থাকলে কোনো কোনো ব্যাংক আমানতকারীকে সুদ দেয় না। তবে 50,000 থেকে 5 লাখ টাকা নিচে 0.50%, 5 লাখ থেকে 25 লাখ টাকা নিচে 1%, 25 লাখ থেকে সর্বোচ্চ যে কোনো অঙ্কের অর্থ সঞ্চয় হিসেবে জমা থাকলে ব্যাংকগুলো সাধারণত 2% হারে সুদ বা মুনাফা দেয়। অন্যদিকে মেয়াদি আমানত তথা FDR-এ 6 মাস এবং 1 বছর মেয়াদি আমানতে 6.5% থেকে 10%, 2 বা 3 বছর মেয়াদি FDR-এ ভালো ব্যাংকগুলো 7.25 থেকে 7.75% পর্যন্ত সুদ দেয়। তবে তারল্য সংকটে থাকা কিছু ব্যাংক এখন 10 থেকে 12% পর্যন্ত সুদ দিচ্ছে। পলিসি রেট বেড়ে যাওয়ায় ব্যাংক ঋণ এখন অনেক ব্যয়বহুল।
ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন ব্যাংকগুলো এখন গ্রাহকের কাছ থেকে 12 থেকে 14% পর্যন্ত সুদ নিচ্ছে। ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হারও এই মুহূর্তে 14% পর্যন্ত। তবে হাউস লোন সুদ কিছুটা কম। ব্যাংকগুলো হাউস লোন দিচ্ছে 11 থেকে 13% সুদে। এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি নির্ধারণ হয় ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে, আর পার্সোনাল লোনে কমপক্ষে 0.575%, কার লোন ও হাউস লোনে ব্যাংকগুলো কমপক্ষে 0.575% বা সর্বোচ্চ 17,250 টাকা প্রসেসিং ফি আদায় করছে। দর্শক, এবার জানিয়ে দেব ক্রেডিট কার্ডের সুদ, ফি ও ওয়েভার বিষয়ক কিছু তথ্য। দেশের ব্যাংকগুলোর ইস্যু করা প্ল্যাটিনাম ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের হার প্রায় একই, তবে বার্ষিক ফি এর মধ্যে পার্থক্য রয়েছে। প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডের ঘোষিত সুদ হার 25%, বাৎসরিক ন্যূনতম ফি 5,000 টাকা, তবে ইবিএল 5,750 টাকা আদায় করে। প্ল্যাটিনাম ক্যাটাগরির ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি ও লেট পেমেন্ট ফি ব্যাংক ভেদে পার্থক্য রয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্যাশ অ্যাডভান্স ফি ন্যূনতম 200 টাকা অথবা মোট অ্যাডভান্সের 2%। এক্ষেত্রে যে অঙ্কটি বড় সেটি প্রযোজ্য হবে। একইভাবে ইবিএল ন্যূনতম 230 টাকা অথবা মোট অ্যাডভান্সের 2.3%। ব্র্যাক ব্যাংক ন্যূনতম 200 টাকা অথবা ক্যাশ অ্যাডভান্সের 3% আদায় করে। এছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংক ক্যাশ অ্যাডভান্সে উত্তোলনকৃত অর্থের 2.5% নিয়ে থাকে। এদিকে লেট পেমেন্ট ফি হিসেবে এমটিবি 1000, ইবিএল 1150, ব্র্যাক ব্যাংক 600 এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডের ফি 1000 টাকা। ক্রেডিট কার্ডের ফি মওকুফ পাওয়ারও সুযোগ রয়েছে। এক্ষেত্রে ব্যাংকগুলো নানা রকম অফার বা কার্ড ব্যবহারের উপর নির্ভর করে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্ল্যাটিনাম ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক 5,000 টাকা ফি মওকুফ বা ওয়েভার পেতে নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে হয়। ইস্টার্ন ব্যাংকের প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডে বার্ষিক 5,750 টাকা ফি মওকুফের জন্য বছরে কমপক্ষে 24টি লেনদেন করতে হয়। ব্র্যাক ব্যাংকের 5,000 টাকার ফি মওকুফে ব্যাংকটির আস্থা অ্যাপের মাধ্যমে অর্জিত নির্দিষ্ট রিওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে। স্ট্যান্ডার্ড চার্টার্ড প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডের প্রথম 2 জন পরিপূরক ব্যবহারকারীকে ফি দিতে হয় না। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। ব্যাংকিং খাত থেকে 1,700 কোটি ডলার পাচারের ঘটনা তদন্ত করতে বিশ্বের বড় 3টি হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। নিয়োগ দেওয়া ফার্মগুলো হলো EY, ডেলয়েট ও KPMG। গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ নিয়ে কেনা সম্পদের হদিস ও পুনরুদ্ধারে এরই মধ্যে 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অপরাধীদের বিচারের আওতায় আনতে চায় বাংলাদেশ। অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠজনরা গেল 15 বছরের শাসনামলে বাংলাদেশ ব্যাংক থেকে 2 লাখ কোটি টাকা পাচার করেছে। চলমান প্রকল্পে সুদের হার কমানোর প্রস্তাবে চীনের ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীর পূর্বাঞ্চলে হাসপাতাল নির্মাণে চীনের আগ্রহ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সম্প্রতি চীনে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রকল্প ঋণে সুদের হার কমানো ও পরিশোধের সময়সীমা বাড়ানো সহ বেশ কয়েকটি প্রস্তাব হাতে নিয়েই দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। ইস্যুগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের ইতিবাচক আশ্বাসের কথা জানান উপদেষ্টা। ঋণের সুধারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীনের ঋণের সুধার শুধু বেশি অন্যদের নয়, সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি। কারণ 3%-এর বেশি না তাদের ঋণের সুধার, অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনর এজেন্সি যেগুলো আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুধারের চেয়ে বেশি, 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে, এটুকু আশ্বাস আমরা পেয়েছি। আলাপ হয়েছে ঢাকার উপকণ্ঠে পূর্বাঞ্চলে একটি চীনা হাসপাতাল নির্মাণের জমি সহ সংশ্লিষ্ট ইস্যুতে। একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাঞ্চলে, এবং পূর্বাঞ্চলে অনেক প্রতিষ্ঠান চলে যাচ্ছে এখন ইতিমধ্যেই।
কাজে সেখানে আমরা তাদেরকে স্থান দিয়ে দেবো। এছাড়া পানি প্রবাহ সংক্রান্ত তথ্য বিনিময়ের বাস্তবায়ন পরিকল্পনা সই হয়েছে চীন সফরে। লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না, এটা তারা অ্যাসিওর করেছেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।